সুপ্রভাত। আজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একাধারে জন্মদিন ও প্রয়াণ দিবস। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভেন অর্থাৎ অ্যাভেনের চারণকবি নামেও তিনি অভিহিত হয়েছেন। তাঁর যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৯টি নাটক, ১৫৪টি সনেট, ৩টি দীর্ঘ আখ্যান কবিতা এবং আরও কয়েকটি কবিতা। আজ উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন ও প্রয়াণ দিবসে প্রত্যুষা জানাই আনত শ্রদ্ধা। আজকের দিনটি বিশ্ব বই দিবস হিসেবেও পালিত হচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতি বছর ২৩শে এপ্রিল বিশ্ব পুস্তক দিবস বা বিশ্ব বই দিবস পালন করে। ১৯৯৫ সালের ২৩শে এপ্রিল প্রথমবার বিশ্ব পুস্তক দিবস পালিত হয়। এই দিনটি পালনের উদ্দেশ্য হল বই পড়া, বই প্রকাশ এবং বইয়ের কপিরাইট সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। ইউনেস্কো বিশ্ব পুস্তক দিবস হিসেবে ২৩শে এপ্রিলকে নির্বাচন করে কালজয়ী ইংরেজ লেখক উইলিয়াম শেক্সপিয়ার এবং পেরুভিয়ান লেখক গার্সিলাসো দে লা ভেগাকে স্মরণ করার জন্য। এই দুই লেখক এই দিনে পরলোক গমন করেন এবং উইলিয়াম শেক্সপিয়ারের আজ জন্মদিন। লেখক, প্রকাশক, পাঠকদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করে বিশ্ব পুস্তক দিবস উদযাপন। সাধারণ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস ভীষণভাবে কমে গেছে। বইপত্রের প্রচার ও প্রসারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সব ভাষায় বই, পত্র, পত্রিকা পাঠের অভ্যাস বাড়ানো, সব বয়সের মানুষের মধ্যে পাঠের অভ্যাস বাড়ানো, সারা বছর ছোট ছোট স্থানে, ক্লাবে, অফিসে বইমেলার আয়োজন। ২০২৬ সালে অর্থাৎ এবছরে বিশ্ব পুস্তক দিবসের থিম হল আনন্দের জন্য পড়া। এই থিমের মধ্যে দিয়ে বিদ্যালয়গুলোকে উৎসাহিত করা হচ্ছে যেন তারা শিক্ষার্থীদের তাদের পছন্দের বই বেছে নিতে ও উপভোগ করার জন্য সময় ও সুযোগ দেয় এবং এর মাধ্যমে তাদের পঠন দক্ষতা প্রসারিত ও জ্ঞান অন্বেষণের সুযোগ করে দেয়। আজ বিশ্ব পুস্তক দিবসে অন্তত একটা বই কিনে আপনার প্রিয়জনকে উপহার দিন। এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে এক বাঙালির প্রচেষ্টা। এবারে দেখে নেওয়া যাক এই বিষয়টি আপনাদের কাকে কিভাবে ভাবাচ্ছে। লিখছেন উদ্দালক চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে। প্রিয় প্রত্যুষা, ১৯বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বাংলা যখন মধ্যযুগীয় আচার সর্বস্বতা, অন্ধ কুসংস্কার ও ধর্মীয় উন্মাদনার অন্ধকারে নিমজ্জিত সমাজ ও জনমানুষ হতে উদারনৈতিক চিন্তা ও যুক্তিনির্ভর ভাবনা যখন নির্বাসিত, তখনই বাংলার মাটিতে আবির্ভূত হন এমন এক বাঙালি যাঁর যুক্তিবাদী চিন্তন ও বিশ্লেষণাত্মক লেখনীর আলোক স্পর্শে সমস্ত অনাচারের কুচ্ছটিকা বিদীর্ণ করে উদিত হয় এক নতুন যুগের আলোকবার্তা। সেই স্বনামধন্য বাঙালি অক্ষয় কুমার দত্ত, যিনি জন্মেছিলেন ১৯বিংশ শতাব্দীতে, কিন্তু তাঁর মনন আর ভাবনায় ছিল আধুনিকতার স্পর্শ। যিনি উপলব্ধি করেছিলেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে পাশ্চাত্য দর্শনের জ্ঞান অবশ্যই প্রয়োজন। তার সঙ্গে সর্বাপেক্ষা প্রয়োজন বিজ্ঞান শিক্ষা ও বৈজ্ঞানিক ভাবনার অনুশীলন। তাই সেই ১৯বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও তিনি বেকনিক পরীক্ষালব্ধ জ্ঞান লাভের ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি সর্বপ্রথম ভাষাতত্ত্বের চর্চাকে উৎসাহিত করেন এবং ভারতীয় দর্শন ও পৌরাণিক তত্ত্বগুলিকে বিচার বিশ্লেষণ করতে উদ্যোগী হন। সাংবাদিকতার একমাত্র লক্ষ্য হওয়া উচিত সমাজ গঠন ও পথ প্রদর্শন, তা তিনি তাঁর তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিলেন সকলের কাছে। বাংলা ভাষাকে গদ্য রচনার উপযুক্ত করার জন্য তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন।
বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তনও তাঁরই হাত দিয়ে ঘটে। সর্বোপরি বাংলার জনমানসে বিজ্ঞান চেতনা জাগরিত করার জন্য তিনি মাতৃভাষায় বৈজ্ঞানিক শব্দগুলির ভাষান্তরের পন্থা অনুসরণ করেন। তাঁর আজীবন উদ্দেশ্য ছিল তৎকালীন সামাজিক কুসংস্কার ও প্রচলিত ভ্রান্ত ধারণাগুলির সমাজ থেকে অপসারণ। কিন্তু আজ এই যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক ক্ষণজন্মা ব্যক্তি বাঙালির স্মৃতির পাতা থেকে ক্রমশ মুছে যাচ্ছেন। এই আধুনিক ভাবনা সম্পন্ন মানুষটি, যিনি পরিশ্রম ভিন্ন প্রার্থনার ফল যে শূন্য তা গাণিতিক যুক্তিতে আমাদের কাছে উপস্থাপিত করেছেন। আজ সমাজ যখন ধর্মীয় উন্মাদনা, কুসংস্কার ও অযৌক্তিকতার নাগপাশে বদ্ধ, তখন এই মহান জ্ঞানোপাসক ও কর্মযোগী মানুষটির কথা যেন বড় বেশি করে মনের দরজায় কড়া নাড়ে। ধন্যবাদ আনতে উদ্দালক চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর। এবারের ভাবনা লিখছেন তপন কুমার দিগার, বাঁশদা, সন্ধিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, সময়টা ছিল 1951 সাল। অনুষ্ঠিত হতে চলেছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন। কিন্তু আজ যে নির্বাচনকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই, তার সূচনা লগ্নে ছিল অনিশ্চয়তা, সংশয় ও নানা প্রতিবন্ধকতা। সেই অসম্ভবকে সম্ভব করে তোলার পিছনে জড়িয়ে রয়েছে এক বাঙালির প্রচেষ্টা। তিনি হলেন শ্রী সুকুমার সেন। সদ্য স্বাধীনতা লাভের পর ভারতবর্ষ তখন নবজাত রাষ্ট্র। চারদিকে বিভাজনের ক্ষত, অর্থনৈতিক দুরবস্থা এবং প্রশাসনিক অস্থিরতা। সেই সময় প্রায় 17 কোটিরও বেশি ভোটার নিয়ে নির্বাচন আয়োজন করা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। প্রশাসনের না ছিল পূর্ব অভিজ্ঞতা, না ছিল পর্যাপ্ত পরিকাঠামো। সাধারণ মানুষের মধ্যেও ভোট বা নির্বাচনের ধারণা ছিল অস্পষ্ট। এই অন্ধকারের মাঝেই আশার আলো হয়ে আবির্ভূত হন সুকুমার সেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর দূরদৃষ্টি, পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রম ভারতীয় গণতন্ত্রের ভিত রচনা করে। 1952 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। এই নির্বাচনের সাফল্য শুধু জনগণের অধিকারকেই প্রতিষ্ঠিত করেনি, সারা বিশ্বে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। সুকুমার সেনের কৃতিত্ব এখানেই সীমাবদ্ধ থাকেনি। 1953 সালে আফ্রিকার দেশ সুদানে আন্তর্জাতিক নির্বাচন কমিশনের প্রধান হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে গিয়েও তিনি একটি সফল নির্বাচনের নকশা তৈরি করেন। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে সুদানের রাজধানীতে একটি রাস্তার নামকরণ করা হয় এই বাঙালির নামে। তাই গণতন্ত্রের এই মহোৎসবের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ভোটের মাধ্যমে আমরা যেন স্মরণ করি সেই মানুষটিকে, যিনি প্রথম এই উৎসবের সূচনা করেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা যায়, ভারতের গণতন্ত্রের ইতিহাসে সুকুমার সেন এক উজ্জ্বল নক্ষত্র, যার আলো আজও আমাদের পথ দেখায়। নমস্কারান্তে তপন কুমার দিগার, বাঁশদা, সন্ধিপুর, পশ্চিম মেদিনীপুর। এপ্রিল মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মুনমুন ভৌমিক দাম, কম্পোজিট কমপ্লেক্স, জলপাইগুড়ি থেকে। লিখছেন, তুমিও তো প্রত্যুষা আমাদের চিঠি লেখার অভ্যেস করে মনের গভীরতায় ভাব বিনিময় উজ্জীবিত করেছ, সীমানা ছাড়িয়ে অসীম মনের বাঙালি হবার প্রচেষ্টায় নত হই অবিরত। ছোট থেকেই আমি বাঙালির সুতো বেঁধে দিয়েছিল বাড়িতে রবি ঠাকুরের পুজো, গন্ধরাজ, বকুল ধূপধুনুর সাথে। মায়ের হাতে বকুল ফুলের মালা জড়ানো কাহিনী এখনও। 25শে বৈশাখে ক্লাবে প্রভাত ফেরি, রবীন্দ্রগান, নাচ, কবিতা, চকলেট, লাড্ডু, লালপেড়ে শাড়িতে যেন বাঙালি হবার প্রচেষ্টায়। অঘ্রাণে বাড়ির সামনে ধানের পাহাড়, ধান মাড়াই, ঢেঁকিতে ধানকুটো, রান্নাঘর, কলাপাতা,
মাটির গ্লাসে নবান্নের ঘ্রাণে মাতোয়ারা। অতিথি আপ্যায়নে আমরা পরিপাটি বাঙালি। পুজো আসলেই পড়া শেষে মন্দিরের ছুট, খড় মাটি দিয়ে দুর্গা মা তৈরি দেখা, অষ্টমীর অঞ্জলি, সিঁদুর খেলা, মায়ের পায়ে বই ছোঁয়ানো, দশমীর ভাসান, মেলা দেখার এক জাগ্রত মিলন। জানো তো প্রত্যুষা, বড়রা মেলা দেখার খুচরো পয়সা হাতে দেবে, এখনও সেই অপেক্ষায় থাকি। মেলা শেষে নদী ঘরে মায়ের ভাসানে চোখ ভরা জল নিয়ে বাড়ি ফেরার আবেগ, অনুভূতিতে আমি আজও বাঙালি। উপন্যাস, কবিতা, গল্প, সাহিত্য চর্চা, ধবধবে ধুতি, খাদির পাঞ্জাবি, কালো ফ্রেমের চশমায় দাদানের ইজি চেয়ারে সাবেকি চলন বাঙালি আভিজাত্যের পরিচয় ছিল। বৃষ্টিতে ভেজা, কাগজে নৌকো, আম কুড়োনো, গোল্লা ছুট, লুকোচুরি, মাছের ঝোল, ভাত ঘুম, পুতুল খেলা, আলসে দুপুর, বৈশাখের নতুন জামা, উঠোন জুড়ে আলপনা, তারা খসা দেখে বাঙালিয়ানা থাকলেও অন্যরকম প্রচেষ্টাতেও যেন আমরা থাকি। সাহিত্য, সংস্কৃতির অস্তিত্ব, জীবন যাপন, সন্ধানে, মর্যাদায় ভেতর ঘর ছেড়ে বিশ্বের দরবারে হাজির হই, বাঙালি অভিব্যক্তির শ্রেষ্ঠত্ব পরিচয় বহনকারী কাণ্ডারি হয়ে। ভালো থেকো প্রত্যুষা, বাঙালির অনুভূতিকে উস্কানি দিয়ে। লিখেছেন মুনমুন ভৌমিক দাম, কম্পোজিট কমপ্লেক্স, জলপাইগুড়ি থেকে। এক বাঙালির প্রচেষ্টা নিয়ে এবারে কলম ধরেছেন রত্না বন্দ্যোপাধ্যায়, কলেজ পাড়া, শিলিগুড়ি থেকে। লিখছেন সুপ্রভাত প্রত্যুষা। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। তাই তো প্রত্যুষার চিঠি লিখতে লিখতে নানা স্মৃতি জড়িত পুরাতন বছরের অবসানে মনটা বেদনাসিক্ত হলেও বাংলার আকাশ, বাতাস, বাঙালির জীবন নববর্ষের আলোয় আলোকিত হওয়ার আনন্দে অপেক্ষায় রয়েছি আমরা বাঙালিরা। বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব প্রত্যেকের জীবনে আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনা রইল। নববর্ষে বাংলা মাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই সেই সব মনীষীদের যাঁরা বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করেছেন। আমাদের বাংলাদেশে ঊনবিংশ ও বিংশ শতকে বাঙালিদের জীবনযাপনে আসে এক নবজাগরণ। বাঙালির জীবনে সেই নবজাগরণ থেকে এক উন্মাদনা বিকশিত হয়। তারা ক্রমশ অন্ধকারময় এক জীবন থেকে এক আলোকিত পথের দিশা অর্জন করে। তারা কুসংস্কার মুক্ত সমাজ, ধর্ম, সাহিত্য, বুদ্ধিবৃত্তিকা শিক্ষার পথকে মনোনয়ন করতে আগ্রহী হয়। তাদের দেশভক্তি জাগরিত হয়। এইসব পথপ্রদর্শক প্রণম্য মনীষীদের অন্যতম হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রানী রাসমণি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা, চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম ও আরও অনেক বাংলার উজ্জ্বল মণিমুক্তা, যাঁরা দেশমাতৃকার জন্য প্রাণ বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেননি। সবশেষে বলতে চাই বাংলার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কথা, যাঁরা ব্যবসা বাণিজ্য, শৈল্পিক ও স্বাধীনতা আন্দোলনের পুরোধায় ছিলেন। তাঁদের অন্যতম দীপ্তময় নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর অদ্যাপি প্রজন্মের পর প্রজন্মে রয়েছেন জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত করে। প্রণাম জানাই যারা বাঙালিদের উচ্চ শিরে বাঁচতে শিখিয়েছেন, যিনি শিখিয়েছেন বলতে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নমস্কারান্তে রত্না বন্দ্যোপাধ্যায়, কলেজ পাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, বাঙালির সমাজ জীবনে যে একদিন অফুরন্ত প্রাণধারা প্রবাহিত হতো তার নির্ভুল প্রমাণ
জনগণ মন অধিনায়ক গানে ৩০ কোটি মানুষের সাড়া পাওয়া যেত, উচ্ছ্বসিত হতো। রবীন্দ্রনাথ তাঁর ক্ষণিক জীবন চিরস্থায়ী শুভ কাজে নিয়োজিত করেছেন। তাঁর কবি জীবনের সার্থকতা এখানে বাঙালির একক প্রচেষ্টা, মানবিকতার চেতনা, সামাজিক সংহতির ওপর ভিত্তি করে এক বাঙালির গৌরব গাঁথার পরিচয় মেলে সাহিত্যের সেই আদি যুগ হতে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নাম রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। বাঙালির হৃদয় অমৃত মন্থন করে চৈতন্যদেব মানব রূপ ধারণ করতে পেরেছেন। আবার ধর্ম ও সমাজ সংস্কার ইত্যাদি ব্যাপারে চিন্তার সুস্থতা ও চিত্তের সজীবতা আধুনিক যুগের প্রথম পর্যায়ে রাজা রামমোহন রায় এক লক্ষণীয় বিশিষ্টতা দান করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে জ্ঞান বিজ্ঞান সাধনা, গবেষণা ও আবিষ্কার, বিশ্বভারতী বিদ্যালয়ে অনুশীলন বাঙালির এক গৌরবজনক মর্যাদা দান করেছে। তেমনি সুরেন্দ্রনাথ, চিত্তরঞ্জন, বিপিনচন্দ্র, সুভাষচন্দ্র প্রভৃতি নেতাদের আবির্ভাব ভারতীয় রাজনীতিতে আন্দোলনের ব্যাপকতা ও গভীরতা প্রাপ্ত হয়েছে। তবে সাম্প্রতিককালে বাঙালি সংস্কৃতির সংকট একান্ত তীব্র হয়ে উঠেছে। বাংলা বিভাগের পর থেকেই রাজনীতি ও অর্থনীতিতে বিপর্যয় ঘটেছে। তবে এও সত্য যে বাঙালি নিজের অন্তর্নিহিত প্রাণশক্তির বলে বর্তমান সংকট কাটিয়ে উঠবেই। সেদিন বাঙালি নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখবে। ধন্যবাদ আনতে সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার। এক বাঙালির প্রচেষ্টা নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন শর্মিষ্ঠা দত্ত, 4F রাখালদাস আড্ডি রোড, চেতলা, কলকাতা থেকে। প্রিয় প্রত্যুষা, প্রভাতের নতুন রবিকিরণের মতো বাঙালির প্রচেষ্টার আলো প্রদীপের মতো জ্বলে ওঠে তার সৃষ্টি ও সংস্কৃতির আঙিনায়। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা আমার শরৎ নজরুল, বাংলা আমার নেতাজি সুভাষ, কত শত মনীষীর সৃষ্টির নবজাগরণের পুণ্যভূমি এই বাংলা। বাঙালির নিরলস প্রচেষ্টা ও অনন্য কীর্তি শুধুমাত্র সাহিত্যে, কাব্যে কিংবা সঙ্গীতেই সীমাবদ্ধ নয়, বিজ্ঞান সাধনায়ও বাঙালির অবদান চিরস্মরণীয়। মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান সমুদ্র সমান। চিন্তায় নিজের সময়ের থেকে আলোকবর্ষ দূরে এগিয়ে থাকা এই বাঙালি বিজ্ঞানী কর্মকাণ্ড অবর্ণনীয়। 1924 সালে আইনস্টাইন ও সত্যেন্দ্রনাথ বসুর যৌথ গবেষণায় উঠে এসেছিল ঈশ্বর কণা বা বোসন কণা, যা বোস আইনস্টাইন পরিসংখ্যান নামেও পরিচিত। এমন এক কণা যা পরমাণুর অন্তরে অদৃশ্য কণিকা রূপে খেলা করে বেড়াচ্ছে। আদ্যপান্ত বাঙালি বিজ্ঞানীর এই যুগান্তকারী আবিষ্কার সমগ্র বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছিল। তাঁর সেই বিখ্যাত উক্তি পুনরুল্লেখ না করলেই নয়, যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, হয় তারা বাংলা জানেন না, না হয় বিজ্ঞান বোঝেন না। আসলে কোনো ভাষাই কখনো সৃষ্টির দেওয়াল হতে পারে না। বিজ্ঞান হলো সত্যের অনুসন্ধান, আর বিজ্ঞান যখন সত্যের আলোয় উন্মোচিত হয় তখন সেটি শুধু আবিষ্কার নয়, হাজারো মানুষের আলোর পথের দিশারি হয়ে ওঠে। 100 বছর আগে তাঁর এই অনন্য সৃষ্টি প্রমাণ করে দিয়ে গেছে বাঙালি পরাজয়ের পাত্র নয়। অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস প্রচেষ্টায় বাঙালি ইতিহাস গড়তে পারে। নমস্কারান্তে শর্মিষ্ঠা দত্ত, 4F রাখালদাস আড্ডি রোড, চেতলা, কলকাতা। প্রত্যুষা তো ঘরে ফিরবে, তবে আজকের প্রত্যুষা শেষ করবার আগে মনে করিয়ে দেওয়া, আজ আপনার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের দিন। আপনার সচিত্র পরিচয়পত্র ও আধার কার্ড সহ পৌঁছে যান আপনার ভোট কেন্দ্রে। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবি কিরণে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে